আমি শুনেছি ওটা ভূত বাংলো। না না, আমি ওখানে ঢুকবো না। আরে আরে দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হঠাৎ দেখি জানলায় বিকট দেখতে একটা মুখ। ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। আমার তন্দ্রা কেটে গেল। দেখলাম একটা অদ্ভুত দেখতে মেয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। নমস্কার বন্ধুরা, গল্পের সাতকাহনের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি সৌমেন। আজকে আপনারা শুনতে চলেছেন সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলো। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গল্প, উত্তর সিকিমের ভূত বাংলো। আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠব সেসব আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু মুশকিল হচ্ছে সেখানে কাউকেই আমি চিনি না। আমি একলা মানুষ, গল্প করার লোক বলতে কেউই নেই, একমাত্র হোটেলের মালিক এবং তার মেয়ে ও বউ ছাড়া। হোটেলের মালিক ছিলেন একজন বাস্তুহারা তিব্বতী। গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই প্রায় সেই সমতল রাস্তার দুই ধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতেই নীল আকাশের গায়ে সবসময় দেখা পাওয়া যেত কাঞ্চনজঙ্ঘার বেশ একটা বড় অংশ। এই সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালের রাজা ছগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দিরও দেখতাম। তিব্বতী লামা এবং ভক্তরা গভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন, আর একটা অনির্বাণ প্রদীপ সবসময়ই জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনোই নিভবে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের। দুদিন বাদে এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। আমি তাকে জিজ্ঞেস করলুম, কি করে জানলেন যে আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতায় এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন। আমি খবর পাওয়া মাত্রই হোটেলগুলোতে খোঁজ নিলাম। তারপর সেখান থেকেই জানলাম যে আপনি এই হোটেলেই উঠেছেন। তাই আপনার সঙ্গে একটু আলাপ করতে এলুম। আমিও ভদ্রলোককে দেখে বেশ খুশি হলাম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন এবং তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 5 বছরের মেয়ে ছিল। সেই ছোট্ট মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন যে পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। আপনি হোটেলে তৈরি হয়ে বসে থাকবেন। আমি নিজে না আসতে পারলেও গাড়ি পাঠিয়ে দেব। ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম জিজ্ঞেস করাতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটি ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গেই চলে আসবেন। ইতি তাপস। আমি তার সঙ্গেই একটা জিপে চেপে বেরিয়ে পড়লাম। সমতল পাহাড়ির পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হচ্ছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া যে একটু এদিক থেকে ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে। যাই হোক, মেসে এসে পৌঁছালাম। সামনেই লন। একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাওয়ার মতো জায়গা নেই। সেখানে ক্যাপ্টেন টিকে বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক এবং ভদ্রমহিলা ছিলেন। তারা সকলেই নানান স্তরের অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 3টে বেজে গেছে। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ, এবং মেসের গায়েই ছিল তার থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেওয়ার সময়ই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো মিলিটারিদের হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না। তবে আপনি যদি সেখানে বেড়াতে যেতে চান, আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না।
আমি তো শুনে বেজায় খুশি এবং সাথে সাথেই রাজি হয়ে গেলাম। দুদিন পরেই সকালবেলা একটা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলাম। গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তা নদীর উৎসের দিকে। আমরা সেই ওপরেই উঠছিলাম। আস্তে আস্তে চারিপাশের দৃশ্য কেমন যেন বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল এবং অপর দিকের তিস্তা নদীকে একটা সরু নীল ফিতের মতো দেখাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা গিয়ে পৌঁছলুম বরফের রাজত্বে। চারিদিকের অধিকাংশ এলাকাই তখন বরফে ঢাকা। রাত্রে আমরা সেখানে থাকব, তাই সেখানে রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় গিয়ে আমরা দুপুরের খাবার খাবো এবং তারপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। সেই শুনে ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন, আমি শুনেছি ওটা ভূত বাংলো। না না, আমি ওখানে ঢুকবো না। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বাসু বললেন, আরে দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারিরা পাহারা দেয় এবং বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝেই অফিসের কাজ নিয়েই বসেন। দুটি খুব ভালো শোয়ার ঘরও আছে সেখানে। আরে তার থেকেও বড় কথা, আমরা তো আছি নাকি, আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, তখন প্রায় বেলা 1টা। আমরা সেই সময় বাংলোটার সামনে এসে দাঁড়ালাম। উত্তরের আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া আর কিচ্ছু নেই। চারিদিক কেমন যেন নিশ্চুপ, কোথাও কোনো শব্দ নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না সেখানে। বাংলোর গেটে দেখা গেল বন্দুক হাতে একজন সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি তাকে আগেই দেওয়া হয়েছিল। সৈনিকটি মিলিটারি কায়দায় আমাদের সেলাম ঠুকল এবং বাংলোর দরজার তালা খুলে দিল। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সেখানে সোফা ছাড়াও আরও একটা মস্ত বড় টেবিল রয়েছে এবং তার সাথে অনেকগুলি চেয়ার। আমি বাংলোর ভিতরের অন্যান্য ঘরগুলো দেখে এলাম। বেশ সুন্দরভাবে সাজানো ঘর, বিছানা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটা ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভয় কেটে গেছে, উনি বাথরুমে গেছেন, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করলাম। এই সময় হঠাৎ মিসেস মোহান্তির একটা চিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার চোখ ভয়ে এবং আতঙ্কে বিস্ফারিত। আমরা সবাই তখন তাকে ধরে একটা সোফায় বসালাম। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর তিনি যা বললেন তা শুনে আমাদের সকলেরই চক্ষু চড়ক গাছ। তিনি বললেন, বাথরুমের জানলাটা হঠাৎ হাওয়ার ঝাপটায় খুলে যায়। জানলায় কোনো গড়াত ছিল না। হঠাৎ দেখি জানলায় বিকট দেখতে একটা মুখ, মাথায় লম্বা লম্বা চুল, বিনি পাকানো, অথচ মুখে চুলের মতো গুঁফ দাড়ি। হাসছিল না কি করছিল বুঝতে পারছিলাম না। কেবল তার মস্ত লাল জিভ আর বড় দাঁত দেখা গিয়েছিল। অদ্ভুত শব্দ করে আমার দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই আমি কোনো ক্রমে চিটকিনি খুলে বেরিয়ে আসলাম। সমস্ত কিছু শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সেই সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটলেন। আশেপাশে কোনো মানুষের বসতি নেই। তাহলে ওই রকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো? এমন সময় মিসেস মোহান্তি আবার বলে উঠলেন, ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তি দেখে আমি যখন ছিটকানিটা খোলবার চেষ্টা করছি, তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল। দেখলাম একটি পাহাড়ি মেয়ে আমার দিকে চেয়ে খিলখিল করে হাসছে। তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। ছিটকানি না খুলতে পারলে সে নির্ঘাত আমাকে ধরে ফেলতো। আচ্ছা, তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি? ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন, কে? আরে আমি তো কিছুই শুনতে পাইনি। মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি বললাম, না, আমিও তো কিছু শুনতে পাইনি।
প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এলেন। তারপর তিনি বললেন যে কোথাও তিনি কিচ্ছু দেখতে পাননি। কাছাকাছির মধ্যে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, সেখানে একটি কাঠের বাড়িতে এক তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলেন, কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। এরপর হঠাৎ সৈনিকটি বলে উঠল, পেছনের পাহাড়ের তিব্বতী পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল চাষ করে এবং তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং খুব জোরেই খিদে পেয়েছিল সকলের। বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসলাম। খাবারের মেনুতে ছিল পরোটা, আলুর দম এবং শুকনো করে রান্না করা মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমার প্রচণ্ড শীত লাগছিল, তাই কম্বল জড়িয়ে আমি শুয়ে পড়লাম। রাস্তার ধকলের জন্য আমার ঘুমের খুব দরকার ছিল, কিন্তু ঘুম আসছিল না। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা সেই ঘটনার কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসছিল। শুনতে পেলাম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালাম, দেখলাম একটা অদ্ভুত দেখতে মেয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। দরজাটা কি খোলা ছিল? আমি মনে করতে পারলাম না। কোনো রকমে কম্বলের ভেতর থেকে নেমে আমি বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলাম। তারপর এক গ্লাস জল খেয়ে আমি আবার শুয়ে পড়লাম, কারণ এরপরও আমাদের এখান থেকে আরও অনেকটা পথ যেতে হবে। এসব পাহাড়ি পথে রাত্রে চলাফেরা করা একদমই নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারবে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি, যে কোনো মুহূর্তেই বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আমার আবার চোখ লেগে গিয়েছিল। আমি আবার যেন শুনতে পেলাম ঘরের মেঝেতে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। গলা থেকে হাঁটু অবধি কালো পোশাক পরা একটি লোক ঘাড়টিকে বেঁকিয়ে ঘরের ভেতর ছুটে বেড়াচ্ছে। লোকটার উচ্চতা স্বাভাবিক মানুষের উচ্চতার থেকে অনেক গুণ বেশি। তার চোখ মুখ অস্পষ্ট। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে বসেই তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? এই ঘরে কোথা থেকে এলেন? এটা শোনা মাত্রই লোকটা স্থিরভাবে দাঁড়িয়ে পড়ল। তারপর একটা ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো। সেই চাহনি দেখে আমার সারা শরীরে তখন বিদ্যুৎ খেলে গিয়েছিল। শিরদাঁড়া বেয়ে তখন ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। এমন সময় হঠাৎ লোকটা ঠিক আমার মুখের সামনে এসে দাঁড়ালো। তারপর একটা অট্ট হাসি। আমার জ্ঞান চলে যাবার মতো অবস্থা। এমন সময় লোকটা হঠাৎ ছুটে গিয়ে সেই বাথরুমের ভেতর ঢুকে পড়ল। আমি কিছুক্ষণ স্থিরভাবে বিছানার ওপর বসে রইলাম। আমার শরীর একেবারে অবশ, নড়াচড়া করার কোনো শক্তি নেই। আমি তখন তত্তর করে ঘামছি। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি দেখলাম? এ কি স্বপ্ন নাকি সত্যি? কিছুক্ষণ পর শরীরে একটু শক্তি অনুভব করতেই আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। মনে সাহস সঞ্চয় করে বাথরুমের দরজার দিকে গেলাম। তারপর এক হ্যাঁচকা টানে দরজাটা খুললাম, কিন্তু না, কেউ কোথাও নেই। কেবল জানলার কাচের পাল্লা দুটো খোলা। জানলার বাইরের দিকে তাকিয়ে দেখলাম পিছনটা পুরো ঝোপঝাড়ে ভর্তি। এমন সময় বাথরুমের দরজাটা দড়াম করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, ক্যাপ্টেন বাসু, ক্যাপ্টেন বাসু, আরে দরজাটা খুলে দিন, আমি আটকে পড়েছি, হেল্প হেল্প, ক্যাপ্টেন বাসু। তখনই জানলার কাছ থেকে একটা খিলখিল হাসি শুনতে পেলাম। চোখ ফিরে তাকাতেই দেখলাম চুল এলো করা একটি পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে আছে। গলা থেকে বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে দেখে আমার পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলাম। সে ভয় না পেয়ে তার একটি হাত ভেতরে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতে গেলাম, তখনই সে হাতটা সরিয়ে নিল। এরপর আমি ওর চুল ধরার জন্য হাত বাড়ালাম। সে পিছিয়ে গেল এবং তারপরেই খিলখিল করে হাসতে লাগলো। এই সমস্ত কিছু দেখে আমার প্রচণ্ড রাগ উঠে গেল। বড় জানলাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লাম।
মেয়েটি বোধহয় ভাবতে পারেনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। আমাকে দেখে সে দৌড় দিল। আমিও তার পিছন পিছন ছুটতে লাগলাম, কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় হারিয়ে গেল আমি আর তাকে দেখতে পেলাম না। অথচ তার হাসি আমি তখনও শুনতে পাচ্ছিলাম। হাসির শব্দ লক্ষ্য করে আমিও সেই জঙ্গলি ঝোপে ঢুকে পড়লাম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনের পাহাড়ের খাদের ধারের রাস্তায় এসে পড়লাম। তখন তার হাসি শোনা যাচ্ছিল না, কোনো ঝোপঝাড়ও নেই, আর একটু হলেই আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বাংলোয় ফিরে এলাম। ঘরে ঢুকে দেখলাম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো সোফায় বসে আছেন। মিসেস মোহান্তি বড় সোফায় ঘুমাচ্ছেন। আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন। আরে এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? আমি বললাম, আমি একটু ঘর থেকে এসে বলছি। ঘরে ঢুকেই আমি বাথরুমের দরজাটা দেখলাম। অবাক কাণ্ড, বাইরে থেকে বাথরুমের দরজাটার চিটকিনি বন্ধ করে দিয়েছে কেউ। আমি মনে মনে ভাবতে লাগলাম, কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরে এলাম। এরপর ক্যাপ্টেন বাসুকে আমি সমস্ত কথা খুলে বললাম। তিনি শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন। তারপরে বললেন, আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি। হ্যাঁ, কোনো মেয়ের হাসিও কিন্তু আমি শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এ ভুতুড়ে ব্যাপারের কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না যে বাংলোটায় এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসার সময় সেই সৈনিকটিকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তুমি এখানে কখনো কিছু দেখেছো এরকম অস্বাভাবিক কিছু? না, সেরকম কিছু দেখলে তো আমি গুলি চালিয়ে দিতুম। না না না, আমি ওরকম কিছু দেখিনি। দুর্ভাগ্যের বিষয় এই যে আমার কাছে বন্দুক বা রিভলভার কোনোটাই ছিল না, কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল। সেই জন্যই কি ভূতেরা তাদের কোনোদিন দেখা দেয়নি, কে জানে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটা জানাও আমাদের কমেন্ট বক্সে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং কোথা থেকে শুনছো সেটা জানাতেও কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাইলে তার সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।